আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমন একটা পরিস্থিতি কল্পনা করা যাক যা আমাদের সবার জীবনে অন্তত একবার হলেও ঘটেছে। ঘন্টার পর ঘন্টা একটানা পড়ার টেবিলে বসে থাকা, সবকিছু খুব ভালোভাবে আয়ত্ত করার আপ্রাণ চেষ্টা করা, অথচ ঠিক পরীক্ষার হলে বা যখন সবচেয়ে বেশি দরকার তখন মনে হয় যেন মাথা থেকে সবকিছু একদম গায়েব হয়ে গেছে। মনে হয় যেন আমাদের মস্তিষ্ক একটা ফুটো বালতি, যেখানে যতই পানি ঢালা হোক না কেন কিছুই জমে থাকছে না। এত কষ্ট করে পড়ার পরও সেই পরিশ্রমের ফল কেন আমরা দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি না? আজ আমরা এই সমস্যারই একেবারে শেকড়ে যাব এবং বিজ্ঞানভিত্তিক উপায়ের মাধ্যমে এর একটা স্থায়ী সমাধান খুঁজব। প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ চমকপ্রদ। পড়ার পরপরই কেন আমরা ভুলে যাই? আজকের সম্পূর্ণ আলোচনার মূল লক্ষ্যই হল এই রহস্যের সমাধান করা। আজ আমরা মূল উৎস থেকে নেওয়া 10টি বিজ্ঞানভিত্তিক এবং পরীক্ষিত কৌশলকে ভেঙে ভেঙে একটি অত্যন্ত শক্তিশালী লার্নিং মেথোডোলজি বা শেখার পদ্ধতি তৈরি করব। শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করার ক্ষেত্রে আজকের এই বিশ্লেষণটি আসলেই একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। তাহলে চলুন সরাসরি মূল কথায় যাওয়া যাক। আজকে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে উন্নত স্মৃতির ভিত্তি, তারপর সক্রিয় শেখার কৌশল, এরপর জ্ঞানকে স্থায়ী করা এবং একদম শেষে থাকছে চূড়ান্ত মেমোরি ফর্মুলা। প্রথম ধাপ, উন্নত স্মৃতির ভিত্তি। যে কোনো কিছু ভালোভাবে আয়ত্ত করার আগে আমাদের মস্তিষ্ক আর পরিবেশটাকে ঠিকঠাক প্রস্তুত করাটা কিন্তু একেবারে মাস্ট। এই তুলনামূলক চিত্রটা খুব চমৎকারভাবে আমাদের মনোযোগের সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় মিত্রের পার্থক্যটা তুলে ধরছে। পড়াশোনার সময় ওই ছোট্ট একটা মোবাইলের নোটিফিকেশনও পুরো ফোকাসটা একেবারে নষ্ট করে দিতে পারে। প্রতিবার ফোন বেজে উঠলে মনোযোগ ভেঙে যায় আর আগের অবস্থায় ফিরতে অনেকটা সময় নষ্ট হয়। অন্যদিকে পর্যাপ্ত ঘুম হল আমাদের স্মৃতির সবচেয়ে বড় মিত্র। অনেকেই হয়তো পরীক্ষার আগে রাত জেগে পড়ে, কিন্তু বিজ্ঞান বলছে ঘুম স্মৃতিশক্তি বাড়াতে সরাসরি সাহায্য করে। সারাদিন যা পড়া হয় ঘুমের মাঝেই মস্তিষ্ক সেগুলোকে সুন্দর করে গুছিয়ে দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা করে নেয়। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, সক্রিয় শেখার কৌশল। 20 থেকে 30, এই সংখ্যাটার মানে কি? আসলে একটানা ঘন্টার পর ঘন্টা বইয়ের দিকে তাকিয়ে থাকার বদলে পড়ার সময়টাকে 20 থেকে 30 মিনিটের ছোট ছোট চাঙ্কে ভাগ করে নেওয়া উচিত। একটানা পড়লে মস্তিষ্কে যে মানসিক ক্লান্তি বা মেন্টাল ফ্যাটিক তৈরি হয়, তার ফলে নতুন কোনো তথ্য আর মাথায় ঢুকতে চায় না। ছোট ছোট সেশনে পড়লে ফোকাসটা একদম চরমে থাকে আর শেখাটা অনেক বেশি কার্যকর হয়। এটা মস্তিষ্কের জন্য অনেকটা বিরতি নিয়ে ফ্রেশ বাতাস নেওয়ার মতো। এখানে দারুণ কার্যকর 3টি সক্রিয় শেখার কৌশল আছে। 1 নম্বর, অন্ধের মতো মুখস্থ না করে বিষয়টা বুঝতে হবে। না বুঝে পড়লে মস্তিষ্ক খুব দ্রুত সেটা মুছে ফেলে, কিন্তু বুঝে পড়লে তার সোজা লজিক সেন্টারে গেঁথে যায়। 2 নম্বর, জোরে জোরে পড়া। শব্দ করে পড়ার সময় আমাদের চোখ, কান আর মস্তিষ্ক একই সাথে কাজ করে, যা স্মৃতিতে একটা গভীর ছাপ ফেলে দেয়। আর 3 নম্বর হল হাইলাইট বা আন্ডারলাইন করা। একটা বড় পৃষ্ঠার মধ্যে কোন লাইনগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তা মার্ক করে রাখলে পরবর্তীতে রিভিশন দেওয়াটা একেবারে চোখের পলকে হয়ে যায়। আমাদের তৃতীয় ধাপ, জ্ঞানকে স্থায়ী করা। প্রাথমিক পড়া তো হলো, কিন্তু এবার এই তথ্যগুলোকে মাথায় একেবারে পার্মানেন্ট করে ফেলার পালা। বিজ্ঞানের ভাষায় যেটাকে ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার প্রবণতা বলে, তাকে হারানোর সবচেয়ে দারুণ উপায় হল স্পেসড রিপিটেশন বা বিরতি দিয়ে রিভিশন দেওয়া। মজার বিষয়টা হলো, আজকে যা পড়া হয় একদিন পর এমনিতেই তার অনেকখানি আমরা ভুলে যাই, কিন্তু ঠিক 1 ঘন্টা পর একবার, একদিন পর আরেকবার আর 1 সপ্তাহ পর আরও একবার রিভিশন দিলে সেই তথ্য মস্তিষ্কে একেবারে স্থায়ী হয়ে যায়। এর পাশাপাশি আরেকটা দারুণ ব্যাপার হলো শুধু চোখ দিয়ে দেখা বা মুখে পড়ার উপর নির্ভর না করে হাত দিয়ে লেখা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন আমরা নিজের হাতে খাতায় লিখি, তখন আমাদের মস্তিষ্কের মোটর স্কিল আর মেমরি সেন্টার একসাথে কাজ করে। টাইপ করার চেয়ে কলম দিয়ে কাগজে লেখার সময় নিউরাল কানেকশন অনেক বেশি স্ট্রং হয়, ফলে তথ্যটা খুব দ্রুত আর শক্তভাবে আমাদের মেমরিতে সেভ হয়ে যায়। এবার একটু ভিন্ন একটা পরিস্থিতির কথা ভাবা যাক। ধরা যাক আমরা এখন আর কেউ স্টুডেন্ট নই, আমরা সবাই টিচার। সদ্য শেখা বিষয়টা যদি কোনো বন্ধুকে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই শিক্ষকের মতো বোঝানো যায়, তাহলে কিন্তু পড়াটা কয়েক গুণ বেশি মনে থাকে। কাউকে শেখানোর জন্য মনের ভেতরে তথ্যগুলোকে খুব লজিক্যালি সাজাতে হয়। এটা যেমন কনসেপ্ট ক্লিয়ার করে, তেমনি স্মৃতিকেও অনেক বেশি প্রখর করে তোলে। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়ায় ধারাবাহিকতাটা কিন্তু মাস্ট। পরীক্ষার ঠিক আগে একদিনে 10 ঘন্টা পরে পরের 6 দিন বইয়ের ধারে কাছে না যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়াটা অনেক বেশি কাজে দেয়। প্রতিদিনের এই ছোট ছোট প্র্যাকটিস মস্তিষ্কে তথ্যের রাস্তাকে মসৃণ করে রাখে। দীর্ঘমেয়াদী মনে রাখার জন্য নিয়মিত চর্চার আসলেই কোনো বিকল্প নেই।
এবং অবশেষে চলে এলাম আমাদের শেষ ধাপে, চূড়ান্ত মেমরি ফর্মুলা। এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা কৌশলগুলোর কথা জানলাম সেগুলোকে এক সুতোয় গাঁথলে এই জাদুকরী মেমরি ফর্মুলাটা পাওয়া যায়। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই 5টা ধাপের সিকোয়েন্স বা ধারাবাহিকতা। একটু খেয়াল করলেই দেখা যাবে কিভাবে একটা ধাপ আরেকটার উপর বেস করে তৈরি হয়েছে। প্রথমে রিড বা পড়া, মনোযোগ দিয়ে তথ্য গ্রহণ করা। এরপর আন্ডারস্ট্যান্ড, মুখস্থ না করে পেছনের লজিকটা বোঝা। তারপর রাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাতে লিখে ফেলা। এরপর রিভাইজ, সঠিক বিরতিতে পুনরায় চোখ বুলানো। আর সবার শেষে টিচ, অন্য কাউকে বিষয়টা বুঝিয়ে বলা। এই ফর্মুলার প্রতিটি ধাপ আমাদের মস্তিষ্কে তথ্যের শেকড়কে আরও এক ধাপ গভীরে পৌঁছে দেয়। এবার একদম শেষ যে বিষয়টা ভাবার মতো, আগামীকাল নতুন কিছু শিখতে বসার সময় কি আবারও সেই পুরনো মুখস্থ করার ক্লান্তিকর পদ্ধতিতেই ফিরে যাওয়া হবে, নাকি মস্তিষ্ককে কাজে লাগানোর এই পরীক্ষিত 5 ধাপের ফর্মুলাটি প্রয়োগ করা হবে? আসলে শেখাটা কোনো যুদ্ধ নয়, এটা একটা দারুণ কৌশল। ঘুম, মনোযোগ, রিভিশন আর শেখানোর এই বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগুলো শুধু পরীক্ষাতে ভালো ফল আনবে না, বরং সারা জীবনের জন্য যে কোনো কিছু শেখার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আজই একবার পড়াশোনা এই